আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে জানো কোভিড-19 এর কারণে আমরা সরাসরি পাঠদান থেকে বিরত রয়েছি। কিন্তু তোমাদের পড়াশোনাকে সুন্দর ও প্রাণবন্ত করার লক্ষ্যে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রতিনিয়ত অনলাইন ক্লাসকে আরো সমৃদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে ব্যবসা শাখার শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার লক্ষ্যে। আমি মোহাম্মদ মাহফুজা রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে জানো যে বরাবরের মতো আমি ব্যবসা শাখার শিক্ষার্থীদের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তাহলে আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাব বিজ্ঞান নিয়ে। তাহলে আজকে আমার আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণী। প্রিয় শিক্ষার্থী, ছবি দেখে কি বোঝা যায় যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? দেখো, একজন হিসাবরক্ষক একটি খাতার মধ্যে ক্যালকুলেটর ও কলমের সাহায্যে হিসাব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং তোমরা ধারণা করতে পারতেছো যে আজকে আমি হিসাব বিজ্ঞানের কোন অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। নিশ্চয়ই সকলে বুঝে গেছো আজকে আমার আলোচনার বিষয়টি হলো একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাব প্রস্তুত। অর্থাৎ হিসাব নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে এই অনলাইন ক্লাসে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমি আলোচনা করব হিসাব অর্থাৎ হিসাব বিজ্ঞান বিষয়ের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা চিন্তা করছো যে আজকের এই ক্লাস শেষে আমরা কোন বিষয়গুলো জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, হিসাবের টি ছক ও চলমান জের ছক ব্যবহার করে কিভাবে হিসাব সংরক্ষণ করতে হয় তা আমরা শিখতে পারবো, হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণীবিভাগ করতে পারবো, দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে অর্থাৎ অনুসরণ করে সংশ্লিষ্ট হিসাবে ডেবিট ও ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করব তা আমরা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো, আমি চিত্রের মধ্যে একটি বিষয় তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, তা হলো হিসাব। আসলে হিসাবটা মূলত কি? হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ও অবস্থা প্রকাশিত হয়। যেমন ধরে নাও, একটি কারবার প্রতিষ্ঠানে আমরা নগদান হিসাব করে থাকি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে নগদ কি অবস্থায় রয়েছে, অর্থাৎ নগদের উদ্বৃত্ত কত টাকা, ব্যালেন্স কত টাকা রয়েছে, আসবাবপত্রের ব্যালেন্স কত টাকা রয়েছে, ব্যাংক হিসাব কি, বেতন হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি। এখন আসো, ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এখন আমরা একটি ঘটনা দেখি। জনাব সাগর একজন চাকুরিজীবী। ২০১৪ সালের মার্চ মাসে তিনি বেতন প্রদান করেন ১৫,০০০ টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় করেন ৩,০০০ টাকা, ব্যাংক হতে ৫,০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন, বাড়ি ভাড়া বাবদ ৮,০০০ টাকা আয় করেছেন, খাদ্য খাতে ৫০০ টাকা, গ্যাস বিদ্যুৎ বিল প্রদান করেছেন ১,০০০ টাকা, যাতায়াত বাবদ খরচ করেছেন ৫০০ টাকা, চিকিৎসা বাবদ ৩,০০০ টাকা এবং সন্তানদের পড়ালেখা বাবদ ২,০০০ টাকা ব্যয় করেন। তাহলে তার মোট প্রাপ্তি কত টাকা? মোট প্রাপ্তি দেখো, ১৫,০০০ টাকা প্লাস ৩,০০০ টাকা প্লাস ৫,০০০ টাকা। অর্থাৎ
সে বেতন পেয়েছে ৳১৫,০০০, বিক্রয় করেছে আসবাবপত্র ৳৩,০০০ এবং ৳৫,০০০ সে ঋণ গ্রহণ করেছে। মোট প্রাপ্তি ঘটেছে ৳২৩,০০০। মোট প্রদান হয়েছে ৳৮,০০০ প্লাস দেখো ৳৫,০০০, ৳১,০০০, ৳৫০০ প্লাস ৳৩,০০০ প্লাস ৳২,০০০। তাহলে তার কাছ থেকে প্রদান হয়েছে নগদ ৳১৯,৫০০। প্রিয় শিক্ষার্থী, তার কাছে অবশিষ্ট কত টাকা রয়েছে? তাহলে তার কাছে প্রাপ্তি ঘটেছিল ৳২৩,০০০, প্রদান হয়েছে ৳১৯,৫০০, তার কাছে রয়েছে ৳৩,৫০০। এটি হলো উদ্বৃত্ত নির্ণয় অর্থাৎ ব্যালেন্স নির্ণয়, অবশিষ্ট টাকা নির্ণয়। কিন্তু আসলে কি আমরা হিসাব বিজ্ঞান ঠিক এভাবে হিসাব তৈরি করব? অর্থাৎ এভাবে কি আমরা উদ্বৃত্ত নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পরবর্তী স্লাইডগুলোর মধ্য দিয়ে সেই বিষয়টি জানতে পারবে। আসলে আমরা হিসাব বিজ্ঞানে কিভাবে আমরা হিসাবটা তৈরি করব? অর্থাৎ একটি উদ্বৃত্ত, একটা হিসাবের নগদ উদ্বৃত্ত বলো আর আসবাবপত্রের উদ্বৃত্ত বলো, আমরা কিভাবে নির্ণয় করব? তা পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখার চেষ্টা করব। হিসাব বিজ্ঞানে কোনো তথ্য উপস্থাপনের জন্য তোমরা জানো একটা নির্দিষ্ট ছক আমরা অনুসরণ করি। ঠিক কোন ছকটির মধ্য দিয়ে আমরা হিসাব তৈরি করব? দেখো, আমরা যদি তার ঘটনাটিকে হিসাব বিজ্ঞানের মাধ্যমে অর্থাৎ উদ্বৃত্ত নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরা দেখো একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ অর্থাৎ হিসাবের ছকটিতে ২ টি একটি ছকে ২ টি অংশ, একটা ডেবিট অংশ এবং ক্রেডিট অংশ থাকবে। তাহলে তার প্রাপ্তিগুলো ডেবিট অংশে থাকবে এবং তার প্রদানগুলো ক্রেডিট অংশে থাকবে। তাহলে ডেবিট ৳২৩,০০০, আমরা ক্রেডিটও ৳২৩,০০০ মিল করে দেখাবো। তাহলে কিভাবে এখানে দেখো যে প্রাপ্তি ৳১৫,০০০, ডেবিট দিকে আসবাবপত্র বিক্রয় ৳৩,০০০, ব্যাংক ঋণ ৳৫,০০০। তাহলে মোট প্রাপ্তি ৳২৩,০০০ অর্থাৎ ডেবিট দিকে তার রইল ৳২৩,০০০। এখন আসো বাড়ি ভাড়া ৳৮,০০০, খাদ্য পিছনে খরচ হলো ৳৫,০০০, গ্যাস বিদ্যুৎ বিলে ৳১,০০০, যাতায়াত ৳৫০০, চিকিৎসা ৳৫০০, পড়ালেখায় ৳২,০০০। এই যে তার মোট খরচ হলো, প্রদান হলো, এটা প্রাপ্তি থেকে প্রদানের টাকাটুকু বাদ দিলে আমরা কি পাবো? অবশিষ্ট অর্থাৎ ৳৩,৫০০ তার কাছে রইল। এই যে ৳৩,৫০০ এবং তার খরচের টাকা যোগ করে হলো ৳২৩,০০০ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট ২ টি অংশ আমরা মিল করে দেখালাম। ঠিক এইভাবে আমরা হিসাব বিজ্ঞানে হিসাব তৈরি করব। কিন্তু এই হিসাব তৈরি করতে গেলে তোমাদেরকে যে বিষয়গুলো অর্থাৎ জানতে হবে এবং ডেবিট এবং ক্রেডিট বিষয়গুলো কি এটা যদি আমরা না জানি, তাহলে আমরা কখনো এই ছকের মধ্য দিয়ে অর্থাৎ হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে আমরা কোনো উদ্বৃত্ত নির্ণয় করতে পারবো না এই ছকটিতে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটি সম্পদ, দায়, আয়, ব্যয় ও স্বত্বাধিকারের জন্য এরূপ পৃথক পৃথক ছক সংরক্ষণ ও উদ্বৃত্ত আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, দেখো তো একটি ছবির মধ্যে আমরা কি দেখতে পাই? একজন ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের মধ্যে লেনদেন সংগঠিত হচ্ছে। অর্থাৎ লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন এবং পরিবর্তন জানার জন্য হিসাব প্রস্তুত করতে হবে। দেখো, যখন আমরা ব্যাংকে টাকা জমা করি তখন ব্যাংক নামক হিসাবটি আমাদের বেড়ে যায়, নগদ টাকা চলে যায়। অর্থাৎ নগদ টাকাটি কমে যায়। ঠিক হিসাবের মধ্য দিয়ে আমরা নগদে কত টাকা ব্যালেন্স রইলো প্রদানের ফলে এবং ব্যাংকে কত টাকা ব্যালেন্স হইলো, আমরা সব বিষয়গুলো আলাদাভাবে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এই যে হিসাব তৈরি করব, আমরা এই হিসাব তৈরি করার আমরা ২ টি ছক অনুসরণ করব। অর্থাৎ হিসাবের ছক হলো আমাদের ২ টি। একটি হলো টি ছক, আরেকটি হলো চলমান জের ছক। টি ছকে দেখো ২ টি অংশ থাকবে। একটা ডেবিট অংশ, আরেকটি হলো ক্রেডিট অংশ। তাহলে ডেবিট অংশে থাকবে ৪ টি ঘর অর্থাৎ ৪ টি কলাম, ক্রেডিট অংশে থাকবে ৪ টি কলাম। এই নিয়ে টি ছকে যদি তোমাকে বলা যায় কয়টি কলাম থাকবে? মোট ৮ টি কলাম থাকবে। সর্বপ্রথম দেখো টি ছক লেখার সময় অর্থাৎ টি ছকে যখন আমরা হিসাব তৈরি করব, উদ্বৃত্ত নির্ণয় করব, সেক্ষেত্রে সর্বপ্রথম যে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করব অর্থাৎ যে হিসাবটি আমরা তৈরি করব তার শিরোনামটি সবার উপরে লিখতে হবে। ছকটি ডেবিট এবং ক্রেডিট ২ টি অংশে বিভক্ত থাকবে। বাম দিকে থাকবে ডেবিট অংশের ৪ টি কলাম এবং ডান দিকে থাকবে ক্রেডিট অংশের ৪ টি কলাম। তাহলে দেখো উভয় অংশে ৪ টি করে মোট ৮ টি কলাম থাকবে। প্রিয় শিক্ষার্থী, যে বিষয়টি তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটি হলো, আমরা এই টি ছকে যখন হিসাব তৈরি করব, তখন এই উদ্বৃত্তটি অর্থাৎ ব্যালেন্সটি নির্দিষ্ট সময় শেষে নির্ণয় করব। অর্থাৎ সেটি ডেবিট এবং ক্রেডিট যোগফলের পার্থক্য থেকেই নির্ণয় করব। এবং সেই সাথে এই টি ছকেও একটি হিসাবের কোড নম্বর থাকবে।
এবার আসো চলমান জের ছক। ঠিক অনুরূপভাবে টি ছকের মতোই একটি হিসাবের শিরোনাম থাকবে, তারপরে হিসাবের কোড নাম্বার থাকবে। এরপর দেখো আগের মতো যেমন ডেবিট দিকে একটি অংশ, ক্রেডিট দিকে একটি অংশ ঠিক সেই রকম কিছু নেই। এখানে মোট কলাম সংখ্যা হবে হলো ৭ টি। তার মধ্যে দেখো যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। তাহলে মোট এখানে টাকার কলাম সংখ্যা হচ্ছে ৪ টি। খেয়াল করো এবং দেখো মেজর পার্থক্য অর্থাৎ প্রধান যে পার্থক্যটা রয়েছে টি ছক এবং চলমান জের ছকের মধ্যে সেটি হলো আমরা নির্দিষ্ট সময় অর্থাৎ একটা মাঠ শেষে আমরা ব্যালেন্স অর্থাৎ উদ্বৃত্ত নির্ণয় করেছিলাম। কিন্তু চলমান জের ছকের ক্ষেত্রে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার সাথে, সাথে জের নির্ণয় হবে। অর্থাৎ চলতে, চলতে অর্থাৎ লেনদেন সংঘটিত হওয়ার সাথে, সাথে জের নির্ণয় হয় বলে একে আমরা চলমান জের ছক বলে থাকি। কিন্তু দেখবা যে টি ছকের যে হিসাবটি তুমি তৈরি করবা সেই হিসাবের উদ্বৃত্ত ঠিক যত টাকা বের হবে আমরা চলমান জের ছকেও কিন্তু একই উদ্বৃত্ত নির্ণয় করব। কিন্তু পদ্ধতিটি একটি আলাদা। এটি হলো চলমান জের ছকটি হলো আধুনিক পদ্ধতি আর টি ছকটি ছিল পুরাতন অর্থাৎ সনাতন পদ্ধতি। প্রধান পার্থক্যটি আমি বললাম যে একটা নির্দিষ্ট সময় শেষে উদ্বৃত্ত নির্ণয় হবে আর চলমান জের ছক প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার সাথেই নির্ণয় হবে। আমরা যখন বাস্তবে একটি অঙ্ক আমরা করব, টি ছক এবং চলমান জের ছকের হিসাব তৈরি করব। ঠিক তখনই আমরা জিনিসটি আরো ক্লিয়ার হব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে হিসাবের শ্রেণীবিভাগ করা যায়। তোমরা জানো যে হিসাব সমীকরণের ৩ টি উপাদান থাকে। A = L + E অর্থাৎ অ্যাসেট = লায়াবিলিটিস + ইকুইটি। তোমরা কি জানো এই হিসাব সমীকরণটি বিশ্লেষণ করলেও আমরা কিন্তু ৫ টি হিসাব খুঁজে পাবো। অর্থাৎ হিসাবকে শ্রেণীবিভাগ করলে ৫ টি হিসাব পাওয়া যায়। একটি সম্পদ হিসাব, একটি দায়, একটি মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, এখন যদি তোমরা এই যে মালিকানা সত্ত্ব তোমরা জানো যে একটি মালিকানা সত্ত্ব অর্থাৎ ইকুইটিতে ৪ টি উপাদান প্রভাব ফেলে। একটি হলো মূলধন, আয়, ব্যয় ও উত্তোলন। যা আমরা ২য় অধ্যায়ে অনেকটা শিখেছি। তাহলে আমরা যদি এই হিসাব সমীকরণটিকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা হিসাব সমীকরণ থেকে হিসাব যে ৫ প্রকার সেই বিষয়টি অর্থাৎ ওই ধারণাটি আমাদের কাছে একেবারে সুস্পষ্ট হয়ে যায়। অর্থাৎ আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। যেমন সম্পদ নির্দিষ্ট একটি হিসাব, দায় একটি হিসাব। তাহলে কয়টি হলো? ২ টি। আর দেখো রেভিনিউ একটি আয়, ব্যয় একটি হিসাব। তাহলে মোট হলো ৪ টি। মূলধন ও উত্তোলন দুটোই কিন্তু মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে এই নিয়ে আমরা পেলাম ৫ টি হিসাব। তাহলে এই হিসাব সমীকরণকে বিশ্লেষণ করেও আমরা দেখলাম হিসাব ৫ প্রকার। অর্থাৎ আয় ও ব্যয় মিলে হলো ২ টি, সম্পদ ও দায় ২ টি, আর মূলধন ও মালিকানা উত্তোলন এই ২ টি মিলে হলো মালিকানা সত্ত্ব। মূলধন ও উত্তোলন মালিকানা সত্ত্ব। তাহলে মোট কয়টি পাইলাম আমরা? হিসাব সমীকরণকে বিশ্লেষণ করেও আমরা হিসাব পেলাম ৫ টি। অর্থাৎ আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার। প্রিয় শিক্ষার্থী, এখন আসো হিসাবের শ্রেণীবিভাগ। আমি একটু আগেই বললাম সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা হিসাবের ডেবিট ও ক্রেডিট কি? টি ছক ও চলমান জের ছক উভয় ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট ২ টি শব্দ লক্ষ্য করেছি। আসলে কি আমরা জানি ডেবিট ও ক্রেডিট কি? ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত কিন্তু আমরা কখনোই হিসাবটি তৈরি করতে পারবো না। অর্থাৎ কোনো হিসাবে তৈরি সম্ভব না। কোনো হিসাবের বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট নামে আখ্যায়িত করা হয়েছে। শব্দ দুটি হিসাবকে নির্দেশনা প্রদান করে। ডেবিট শব্দের অর্থ বাম, ক্রেডিট শব্দের অর্থ হলো ডান। তাই হিসাবের বাম দিকে ডেবিট এবং ডান দিকে ক্রেডিট ইহা হিসাব বিজ্ঞানের একটি রীতি। এখন আমরা ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ দেখব। কিভাবে আমরা ডেবিট ক্রেডিট খুব সহজে নির্ণয় করতে পারি? প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে ২য় অধ্যায়ে জেনেছো। তারপরেও আমি একটু তোমাদেরকে আবারও মনে করে দেই যে আমরা হিসাব যেহেতু জানি ৫ প্রকার, এই ৫ প্রকার হিসাবকে কিভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট অংশে ভাগ করব, কখন ডেবিট হবে, কোন হিসাবটি ক্রেডিট হবে, এর জন্য তোমাকে নিচের সূত্রটি খেয়াল করতে হবে। সম্পদ বৃদ্ধি ডেবিট হয়, সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। দায় কমে গেলে হয় ডেবিট, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। মালিকানা সত্ত্ব কমে গেলে হয় ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আয় কমে গেলে হয় ডেবিট, আয় বেড়ে গেলে হয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, ব্যয় কমে গেলে হয় ক্রেডিট। আমরা যদি পূর্বের সূত্রটি একটু
সহজেই বুঝার চেষ্টা করি। সব বৃদ্ধি ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট। সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে সব কমে গেলে কি হবে? সব কথাটির অর্থ হলো সম্পদ দন্তের সাথে সম্পদ, বতে হলো ব্যয়। তাহলে সম্পদ ও ব্যয় কমে গেলে ক্রেডিট। অনুরূপভাবে আদম বৃদ্ধি ক্রেডিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হবে ক্রেডিট। তাহলে আয়, দায়, মালিকানা সত্ত্ব কমে গেলে হবে ক্রেডিট। তাহলে আমরা যদি ২ টি লাইন মনে রাখি, সব বৃদ্ধি ডেবিট অর্থাৎ সম্পদ ও ব্যয় বৃদ্ধি ডেবিট। তাহলে কমে গেলে ক্রেডিট। অনুরূপভাবে আদম বৃদ্ধি ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হলো ক্রেডিট। তাহলে কমে গেলে হবে ডেবিট। এখন আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অনলাইন ক্লাস শেষে যে বিষয়গুলো জানলাম তার প্রেক্ষিতে মূল্যায়ন করি। হিসাবের টি ছকে মোট কয়টি কলাম আমরা খেয়াল করলাম? ৮ টি। প্রতিটি প্রতিষ্ঠানে ক্রমাগত পরিবর্তন নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? নিশ্চয়ই হিসাব তৈরি করা হয়। বাড়ির কাজ। মনে করো তুমি ব্যাংকে ৳৫,০০০ জমা দিয়ে একটি হিসাব খুলছো। এখানে ডেবিট ও ক্রেডিট নির্ণয় সংশ্লিষ্ট হিসাব দুটি ব্যবহার করে টি ছক এবং চলমান জেড ছকে কিভাবে হিসাব তৈরি করতে হবে তা তৈরি করে তুমি নিয়ে আসবে। খাতায় সুন্দর করে লিখে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের এই অনলাইন ক্লাসটি সুন্দরভাবে এবং মনোযোগের সহিত অনুসরণ করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।